হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি সারা সুইসপারে। আমি আছি সারা আপনাদের সঙ্গে। আর আজ থেকে আপনারা শুনবেন মির্জা শায়ান মুগ্ধ। লেখিকা হলেন জান্নাতুল ফেরদৌস মিথিলা। শুরু করছি আজ পর্ব সংখ্যা 1। আলিশান রেডিসন ব্লু এর 5 তলার সরু করিডোর দিয়ে প্রাণপণে ছুটছে সপ্তদশী তরুণী। তার পিছন পিছন দৌড়ে আসছে বেশ কয়েকজন কালো পোশাকধারী গার্ডস। এই বুঝি তারা সপ্তদশীকে পেয়ে গেল হাতের নাগালে। সপ্তদশী থামছে না, পায়ের গতি বাড়িয়েছে তীব্র থেকে তীব্র। আর একটু সামনেই খোলা এলিভেটর। যেভাবেই হোক সপ্তদশীর সেখানে ঢুকতেই হবে, বাঁচতে হবে পিছন থেকে ধেয়ে আসা খারাপ লোকগুলোর হাত থেকে। মিনিট খানেক পেরোলো, সপ্তদশী দৌড়ে এসে ঢুকলো এলিভেটরে। কাঁপা কাঁপা হাতে ব্যগ্রতার সাথে এলিভেটরের সবগুলো বোতাম চাপলো একই সাথে। তবে দরজা এখনো বন্ধ হচ্ছে না এলিভেটরের। ওদিকে লোকগুলো ছুটে আসছে এদিকে। সপ্তদশী এবার ভয়ে জড়সড়, বুকটা তারা ধড়ফড় করছে বেশ। ছোট্ট চিকন চাকন দেহটা কেমন রীতিমতো কাঁপছে। ফাঁকা মস্তিষ্ক তার হঠাৎ করে বলে উঠল, এবারেও কি তারা আমায় ধরে ফেলবে, আবারও তুলে নিয়ে যাবে ওই রাক্ষসের কাছে। মস্তিষ্কে একই কথা হাতুড়ি পেটা করছে, মনের মধ্যে এক রাশ ভয়। সপ্তদশীর ভয়ার্ত চোখ দুটোর অসহায় চাহনি সম্মুখে নিবদ্ধ, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে লোকগুলো তার দিকে ছুটে আসছে। এরই মধ্যে ভাগ্য বুঝি তার কিছুটা সহায় হলো। ধীরে ধীরে এলিভেটরের দরজাখানা বন্ধ হওয়ার তাড়া দিয়ে উঠল। মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে লোকগুলো তাকে ধরতে পারেনি। এর আগেই দরজা বন্ধ হয়েছে। এটুকুতেই যেন বিরাট স্বস্তি পেল সপ্তদশী। ধড়ফড়াতে থাকা বুকটার উপর দুহাত চেপে ধপ করে বসে পড়ল মেঝেতে। বুক ভাঙা আর্তনাদে কাতর মেয়েটা কান্নার তোড়ে হেঁচকি তুলতে তুলতে বাচ্চাদের ন্যায় ডাকতে থাকে, আব্বু, ভাইয়া, বাঁচাও আমায়, আমি আমি মরে যাচ্ছি। কে শুনবে সপ্তদশীর কণ্ঠ? কে বাঁচাবে তাকে? একটু আগেই তো তার চোখের সামনে তার বাবাকে নির্মম ভাবে হেনস্থা করেছে ওই লোক। শক্তপোক্ত বাবাটাকে তার নির্মম ভাবে ভেঙে দিয়েছে। আর ভাই, তারও তো তেমন খোঁজ পায়নি সপ্তদশী। শুধু একবার দেখেছিল তাকে বাঁচাতে গিয়ে গুলি লেগেছে তার ভাইয়ের হাতে, ব্যাস এতটুকুই। কথাগুলো মনে পড়তেই ফের হাউমাউ করে কেঁদে ওঠে মাহি। দুহাতে নিজের সুন্দর সিল্কি চুলগুলো মুঠোয় চেপে ধরে শক্ত করে। এলিভেটরের চারপাশের দেয়ালে জুড়ে থাকা স্বচ্ছ কাচের আয়নায় ক্রন্দনরত সপ্তদশীর মাসুম মুখখানা স্পষ্ট প্রতিবিম্ব ফুটে ওঠে। ফর্সা টুকটুকে মুখখানার সে কি বেহাল দশা, কাঁদতে কাঁদতে। চশমার আড়ালে লুকিয়ে থাকা অদ্ভুত সুন্দর ভাসা ভাসা চোখ দুটো লাল হয়ে গিয়েছে ইতোমধ্যে। এক নজর দেখলে মনে হবে এ যেন সাক্ষাৎ পদ্মরাগমণি। তীরের ফলার ন্যায় খাড়া নাকের ডগাটা কেমন লাল হয়েছে। মনে হচ্ছে এই বুঝি কেউ ইচ্ছে মতো মেয়েটার নাক গাল বরাবর এক মুঠো লাল রং ঘষে দিয়েছে। গাল দুটোয় মাংসের উপস্থিতি কম, বিধায় বাম পাশে টোল পড়েছে সামান্য। গোলাপের পাপড়ির ন্যায় নিখুঁত আটের ঠোঁট জুড়ো বেশ নজর কাটছে এই মুহূর্তে। কান্নার বিশুদ্ধতায় তারা বুঝি আজ রূপ বাড়িয়েছে তাদের। ফর্সা মসৃণ কণ্ঠায় কালশিটে দাগ স্পষ্ট, গলাটাও বেশ ব্যথাই করছে। কণ্ঠ ভরে বেরোচ্ছে না শব্দ। অন্তর্মুখী সপ্তদশী নরম ধাঁচের মেয়ে। প্রতিকূল মুহূর্তে নিজেকে সামলানোর কিংবা বাঁচানোর খুব একটা উপায় তার জানা নেই, তাই তো তেমন অসহায়ের মতো কাঁদছেও। এদিকে এলিভেটর ততক্ষণে এসে থামল টপ ফ্লোরে। ধীরে ধীরে বন্ধ দুয়ার খুলল। সপ্তদশী ভয়ার্ত ঢোক গিলে রয়ে শয়ে আলতো করে ঘাড় বের করল সামান্য। সতর্ক দৃষ্টিতে শুনশান নীরবতায় আচ্ছন্ন করিডোরের এদিক ওদিক নজর বুলিয়ে দেখে নেয় চারপাশে আদেও কেউ আছে কিনা। তবে না, আশেপাশে কেউ নেই। বোধহয় লোকগুলো এখনো এসে পৌঁছায়নি এখানে। কিন্তু না, এসে আর কতক্ষণই বা থাকবে? এলিভেটর বাদে সিঁড়ি ডিঙিয়ে এলেও
তাদের আসতে হয়তো আর মিনিট খানেক লাগবে। সপ্তদশী আর সময় নষ্ট করল না, তক্ষুনি ভীত সন্ত্রস্ত কদমে ছুটল করিডোরের ঠিক বাম দিকের সিঁড়ির দিকে, যার দৌড় আপাতত ছাদ অবধি। টলমল পায়ে মেয়েটা ছুটল ছাদের পানে। সুবিশাল ছাদ, চারপাশে বাতাসের তীব্রতা। মাহির মতো পাতলা গায়ের গড়নের মেয়েটা বুঝি এক্ষুনি উড়ে যাবে বাতাসের জোরে। মাহি কদম বাড়ালো ছাদের দিকে। একটুখানি এগুতেই বাতাসের তীব্র ঝাপটা এসে বাড়ি খেল তার সম্পূর্ণ মুখমণ্ডলে। সঙ্গে সঙ্গে চুলগুলো সব উড়ে এসে আছড়ে পড়ল মুখের উপর। মাহি তৎক্ষণাৎ হাত বাড়িয়ে চুলগুলো সব সরাতে লাগলো মুখের উপর থেকে। আনমনে ঘাড় বাঁকাতেই হঠাৎ ঝটকা খেল দুর্দান্ত। ছাদের একদম শেষ প্রান্তে দুপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে তখনকার গার্ডগুলো। প্রত্যেকের চোখে মুখে অসাধারণ পেশাদারিত্ব স্পষ্ট। তাদের ঠিক মাঝখানে উল্টো দিকে মুখ করে দাঁড়িয়ে আছে মানুষরূপী জানোয়ারটা। তার উপস্থিতি চক্ষুগোচর হতেই মাহি ছুটল ছাদের দরজার দিকে। তবে বালাইশাট, মেয়েটার পৌঁছবার আগেই কয়েকজন গার্ড এসে পথ আটকে দাঁড়ালো তার। অসহায় মাহি ফের পড়ল দারুণ অসহায়ত্বে। শেষে কিনা সে নিজে থেকে চলে এলো লোকটার কাছে। মাহি ভীত, সেই সাথে বড্ড চিন্তিত নিজেকে নিয়ে। এরই মধ্যে হঠাৎ করে কর্ণকুহরে ভেসে এলো অদূরের বলিষ্ঠদেহী সুন্দর দর্শন যুবক ওরফে রাক্ষসটার ভরাট অথচ দাম্ভিক কণ্ঠ। জমের ভাইয়ে পালাতে শুনেছি বটে, পালাতে গিয়েও নাচতে নাচতে ফের জমের কাছে চলে আসাটা বোধহয় ফার্স্ট টাইম দেখলাম। বাই দ্য হেল, তোর ছোটাছুটি শেষ হয়েছে? শেষ হলে চল, আমার তাড়া আছে। এই প্রথম নিজের চিরচেনা শান্ত স্বভাব থেকে বেরিয়ে আসে মাহি। তক্ষুনি যুবকের কথা শোকজ করে দিয়ে পা পেছাতে পেছাতে ঝাঁঝালো কণ্ঠে বলে, যাব না আমি আপনার সাথে। আপনার মতো জানোয়ারের সাথে যাওয়ার চাইতে মরে যাওয়া ঢের ভালো। এতক্ষণে বলিষ্ঠ যুবক পিছনে ফিরল। এক হাত তার প্যান্টের পকেটে গুজে থাকলেও আর এক হাতে তর্জনী ও মধ্যমার মাঝে খেলছে ক্রুডস নিকারগুয়ার সিগার। যুবকের বাদামি ঠোঁটজোড়ার ফাঁক গলিয়ে ধীরে ধীরে বেরোচ্ছে সিগারেটের দূষিত ধোঁয়া। সে ধোঁয়ায় ধূমায়িত মুখমণ্ডলের চারপাশ। যুবকের মুখ এখনো স্পষ্ট নয়। তার বাদামি চোখজোড়ার ক্রূঢ় চাহনি এখনো দৃষ্টিগোচর হয়নি মাহির। হলে থোড়াই সাহস করত মুগ্ধ নামক ভয়ঙ্কর যুবকের মুখের উপর ওভাবে কথা বলার। এদিকে মুগ্ধ কেমন বাঁকা হাসলো এবার। নিঃশব্দে সিগারের শেষ প্রান্তে লম্বা একটা টান বসিয়ে বোট জুতোর দাম্ভিক শব্দ তুলে এগোতে লাগলো একটু একটু করে। তা দেখেই মাহি কেমন ভয় তটস্থ। কাঁপতে কাঁপতে সপ্তদশী পা পেছাচ্ছে বেশ। এতক্ষণে মুগ্ধের ক্রূর দৃষ্টি নজরে এলো মেয়েটার। মুহূর্তেই সম্পূর্ণ গা কেমন হিম ধরে গেল তার। সে ক্ষণে ক্ষণে ঢোক গিলছে। মুগ্ধ তখন এগিয়ে আসতে আসতে ঠোঁট পিষে কঠিন গলায় বলে ওঠে, জিহবার অতিরিক্ত চলন আর নারীদের লোক দেখানো লজ্জার ভূষণ দুটোতেই আমার অ্যালার্জি আছে, দেখলেই গা চুলকায়। এই যে এখনো শুরু হয়ে গেল চুলকানি। মাহি ভড়কায়নি। এই লোকের এহেন গা জ্বলানো কথাবার্তা আজ নতুন নয়। সে পিছু যেতে যেতে আবারও চেঁচিয়ে উঠল নতুন উদ্যমে, একদম কাছে আসবেন না আমার। আমি আপনার সাথে কোথাও যাব না। দরকার পড়লে আমি আত্মহত্যা করব, তবুও আপনার মতো নিকৃষ্ট কোনো লোকের সাথে আমি যাব না। মুগ্ধ কুটিল হাসে। পকেটে গুজে রাখা হাতটা বের করে এনে ঘাড় ডলল আলতো করে। পরক্ষণে মেয়েটার পানে স্থির চাহনি নিক্ষেপ করে এগিয়ে আসতে আসতে শান্ত কণ্ঠে ঠেস দিয়ে বলে, মরবি? তাহলে মরে যা। কিভাবে মরবি বল? একটু থামে মুগ্ধ। মুখায়বে কপট ভাবুক ভাব ধরে ঠোঁট কামড়ে ভাবলো কিছু একটা। তারপর কেমন নাটকীয় ভঙ্গিতে বলে ওঠে, দড়ি এনে দিব গলায় ফাঁস দেওয়ার জন্য, নাকি বিষ এনে দিব? খেয়ে একদম কুত্তার মতো দুহাত লম্বা জিভ বের করে মরবি? এতেও যদি না হয় তাহলে বল, কেরোসিন এনে দেই, সারা গায়ে মেখে আমার সামনে আসবি। ভীষণ আদর করে গায়ে আগুন ধরিয়ে দিব। বল,
কোন স্টাইলে মরবি? হতভম্ব মাহি। হতভম্বতায় বুঝতেই পারল না তার পা দুটো সেই কখন কার্নিশবিহীন ছাদের একদম কিনারায় এসে ঠেকেছে। সে নীরবে কাঁদছে দাঁড়িয়ে, ওদিকে মুগ্ধ প্রায় নিকটে। হয়তো আর 2 কদম এগুলেই সে ধরে ফেলবে, কিন্তু মাহি তো আর হাতে আসতে চায় না। নিজেকে বাঁচানোর শেষ চেষ্টায় মেয়েটা আর 1 কদম পেছাতে গেলেই ঘটল আর এক বিপত্তি। 1 পা গেল ছাদের বাইরে, ক্ষুদ্রকায় বদনখানি পেছনের দিকে ঝুঁকে পড়তেই একখানা শক্তপোক্ত হাত এসে তক্ষুনি চেপে ধরল মাহির 1 হাত। ভীতু মাহি তৎক্ষণাৎ চোখ দুটো কুঁচকে ফেলেছে ভয়ে। তার অর্ধেকটা দেহ দোদুল্যমান অবস্থায় শক্ত করে চেপে ধরে রেখেছে উপকারকারীর বাড়িয়ে দেওয়া হাতটা। কিন্তু মেয়েটা কি আর জানে এই উপকারকারীটা কে? জানলে থোড়াই হাত ধরতো তার। এদিকে গম্ভীর মুগ্ধ মহাশয় এক আকাশসম বিরক্তি নিয়ে চেয়ে আছেন ঝুলতে থাকা মাহির পানে। গলায় অসম্ভব ঝাঁঝ ঢেলে দিল এক রাম ধমক। হাত ধরলি কেন? যা গিয়ে মর। এগিয়ে এসেছিলাম তোকে এই 20 তলা থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার জন্য, অথচ এখন কিনা আমার হাত ধরে ঝুলছিস। মরতে এসে এত ভয় কিসের রে, 1.5 ব্যাটারি? মাহি এবার ঠোঁট ভেঙে কাঁদছে। বাঁচার আকুতি জানিয়ে শক্ত করে চেপে ধরেছে মুগ্ধের হাত। অথচ মুগ্ধকে দেখো, সে বিরক্তি নিয়ে নিজের হাত ছাড়াতে ব্যস্ত। মাহি কিছুতেই তার হাত ছাড়ছে না বলে মেয়েটার হাত ধরেই মুগ্ধ দিল এক টান। সঙ্গে সঙ্গে ঝুলতে থাকা মাহি হাতের মুঠোয় প্রাণ নিয়ে কোনো মতে বেঁচে গেল এ পর্যায়ে। ধরফর করতে থাকা বুক পিঞ্জরের ওপর হাত চেপে জোরে জোরে নিঃশ্বাস ফেলতেই পিছন থেকে ধেয়ে এলো মুগ্ধের শক্ত হাতের থাবা। তা গিয়ে চট করে চেপে ধরল মাহির চুলের গোছা। মাহি আবারও চোখ মুখ কুঁচকে কোকিয়ে ওঠে ব্যথায়। একে তো গলায় অসহ্য ব্যথা, তার উপর এরূপ যন্ত্রণা, সব মিলিয়ে বিধ্বস্ত মাহি। ব্যথায় কাতরাতে থাকলেও কণ্ঠ ভরে কিছুই বলতে পারল না। ওদিকে মুগ্ধ দাঁতে দাঁত চেপেছে। মেয়েটার চুলগুলো মুঠোয় চেপে তার মাথাটা এগিয়ে নিয়ে আসে নিজের বুকের কাছে। বলাই বাহুল্য মাহি মুগ্ধের তুলনায় উচ্চতায় বেশ নিচু। মেয়েটার মাথা ঠাকে মুগ্ধের বুক বরাবর। এমনিতেই ভিনদেশী সুদর্শনের ন্যায় শক্তপোক্ত গায়ের গড়ন মুগ্ধের। উচ্চতা যেন সিলিং ছুবে। তার অমন দীর্ঘাকায় দেহের সামনে সবাইকেই অতি নগণ্যই মনে হয়। মুগ্ধ ঘাড় নোয়ালো বেশ। মাহির কানের কাছে মুখ এনে হেসে বলতে লাগলো, কান খুলে শুনে রাখ বান্দির মেয়ে। তোর মতো যাচ্ছে তাই আন্ডাররাইটের 1.5 ব্যাটারির প্রতি বিন্দু মাত্র ইন্টারেস্ট আমার নেই। তোকে নিয়ে যাচ্ছি জাস্ট তোর বাপকে শায়েস্তা করার জন্য। যতদিন তুই বেঁচে থাকবি তোর বাপও ঠিক ততদিন বাঁচবে। যেদিন আমার অত্যাচারে অতিষ্ঠ হয়ে তোর দম বন্ধ হবে, সেদিনই তোর বাপের বুকের উপর উঠে তোর বাপের শরীরে অগণিত গুলি ছুড়ব আমি। তারপর তার দূষিত রক্তগুলো দিয়ে পা ভেজাবো। তাই তুই মরলেও আমার কিছু যায় আসে না, আর বাঁচলেও কিছু যায় আসে না। বস তোর বাপের শেষটা আমার হাতেই হবে। And you are nothing to me. Did you hear that? You are nothing but a fucking toy to me. ঠোঁটে ঠোঁট চেপে কান্না আটকানোর প্রয়াসে মাহি ব্যস্ত। প্রতিটা কথা যেন তার কানে নয় বরং তার বুকে গিয়ে বিঁধেছে। এত ঘৃণা নিয়ে একটা মানুষ বাঁচবে কিভাবে? কিভাবে বাঁচবে সেই লোকের অত্যাচারে? সে মরে গেলে তো তার বাবা... না, আর ভাবতে পারল না মাহি। বাবার কথা মাথায় আসতেই নিজেকে শক্ত রাখার সব রকম চেষ্টায় উপনীত হলো মেয়েটা। মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ হলো, যাই হয়ে যাক আমি মরবো না। হেলিকপ্টারের বিকট গায়ের শব্দে মুখরিত চারপাশ। চারিদিকে ধুলো ময়লা ছড়িয়ে 20 তলা সুউচ্চ ছাদের হেলিপ্যাডে এসে নামল হেলিকপ্টার। সুবিশাল হেলিকপ্টারের গায়ে বড় বড় অক্ষরে লেখা শ্যাডো মনস্টার। মুগ্ধ ভীষণ দাম্ভিকতার সাথে ভিতরে ঢুকল। পিছনে বেচারি মাহি পড়ল বিপাকে। এত ক্ষুদ্র জীবনে এর আগে কখনো হেলিকপ্টারে সে চড়েনি, না চড়েছে এরোপ্লেনে। মেয়েটার আবার অ্যাক্রোফোবিয়া আছে, উচ্চতা দেখলেই ভয় পায়। সে কেমন ইতস্তত করছে ভিতরে ঢুকতে। এদিকে হেলিকপ্টারে বসে থাকা মুগ্ধ আয়েশ করে ফোন ঘাটছে। মাহিকে এখনো ভেতরে আসতে না দেখায় সে কেমন বজ্রকণ্ঠে আওড়ায়,
ভেতরে ঢোকার জন্য কি আলাদা চাকরানি লাগবে, নাকি নবাবের মেয়ের হাতে অফুরন্ত সময় থাকলেও আমার হাতে নেই। সো আর 1 সেকেন্ডের মধ্যে ভেতরে না ঢুকলে এক লাথি মেরে ছাদ থেকে ফেলে দিব। মাইন্ড ইট। ভরকায় মাহি। তৎক্ষণাৎ নিজের ভয় ডর সব ভুলে গিয়ে হেলিকপ্টারে উঠে এলো। মুগ্ধ তার দিকে দৃষ্টিপাত না করেই পাইলটের উদ্দেশ্যে শক্ত গলায় হুকুম ছুড়ে বলল, টেক অফ। হুকুম যথার্থ তামিল করলে বিদেশি পাইলট সাহেব। মুহূর্তেই গর্জে উঠল ইঞ্জিন। রোবট ঘুরছে দ্রুত বেগে। চারপাশে বাতাসের তীব্রতা বেড়ে গেল বহু গুণ। ক্রমশ হেলিকপ্টারের দুলুনি শুরু হলো। সেই সাথে বেড়ে গেল মাহির নিঃশ্বাসের গতি। বুকটা ধড়ফড়িয়ে উঠল বেশ। ভয়ে এইটুকুন হয়ে যাওয়া মেয়েটা ক্রমশ এগোতে লাগলো মুগ্ধের দিকে। মুগ্ধ আর চোখে দেখল তা। বিরক্তি নিয়ে ঝাঁঝিয়ে উঠল, কোলে উঠে আসবি নাকি? দেখ চাশমিশ, আমার কিন্তু এই মুহূর্তে এসব করার বিন্দুমাত্র মুড নেই। মাহি শুনল কিনা কে জানে, সে কেমন আতঙ্কিত কণ্ঠে অসহায়ের ন্যায় বলতে লাগলো, আমার ভয় লাগছে, আমি আসলে। পুরোটা শোনার ধৈর্য হয়নি মুগ্ধের, তাই আগেই সে দোকানে গুজলো মোটা হেডফোন। নির্বিকার ভঙ্গিতে পিছনের দিকে গা এলিয়ে চোখ দুটো বুঝলো কোনো মতে। মাহি চুপচাপ বসে রইল চোখ খিচে। আসনের দুপাশের অংশে খামচে ধরল কেমন। সময় পেরোচ্ছে। একটা সময় চোখ বুজে থাকা মাহির চোখে ঘুম ধরা দিল সত্যি সত্যি। ঘুমন্ত মেয়েটা ঢুলু ঢুলু অবস্থায় মুগ্ধের পায়ের ওপর মাথা ঠেকালো। মুগ্ধ টের পেল বোধহয়। সঙ্গে সঙ্গে নিজের পা দুটো ঝাঁকিয়ে উঠল বেয়াদব ছেলে। মুহূর্তে ঘুম কেটে গেল মাহির। হতবুদ্ধির ন্যায় এদিক ওদিক মাথা নাড়িয়ে বলতে লাগলো, কি হয়েছে, কি হয়েছে? মুগ্ধ রাগ করেনি, স্রেফ কটমট দৃষ্টি নিক্ষেপ করলো মাহির উপর। মাহি বেচারি চুপসে গেল তৎক্ষণাৎ। মাথাটা নুইয়ে সরে বসলো বেশ কিছুটা। ভয় লাগলেও করার কিছু নেই। ঘুমন্ত অবস্থায় এই লোকের গায়ে পড়লে তখন না আবার সত্যি সত্যি হেলিকপ্টার থেকে লাথি মেরে ফেলে দেয়। রাশিয়া, সেন্ট পিটার্সবার্গ। তুষার পড়া পাহাড়ে ঘেরা, হালকা কুয়াশা মাখা চারপাশ। সেস্ট্রোরেটস্কোয়ে লেকের কোল ঘেঁষে নির্মিত এক ব্যক্তিগত প্রাসাদের অভিমুখে বিশাল জায়গা জুড়ে তৈরি করে রাখা হেলিপোর্ট। চারপাশে ধুলো উড়িয়ে হেলিকপ্টার নামছে সেখানে। আঞ্চলিক সময় রাত 8টা হলেও এখানকার চারপাশটা এখনো কেমন মৃদু আলোয় উজ্জ্বল হয়ে আছে। সাধারণত এখানে সন্ধ্যা নামে বেশ পরে। আকাশে এখনো হালকা মেঘ জমে আছে। হয়তো একটু পরেই আকাশের বুক চিরে নেমে আসবে বারিধারা। হেলিকপ্টার ল্যান্ড হলো ভূমিতে। সময় নিয়ে সেখান থেকে সগৌরবে বেরিয়ে আসে মুগ্ধ। পরনে দামি ট্রেঞ্চ স্যুট, দামি বুট, ঘাড় সমান উস্কো খুস্কো বাদামি চুলগুলো আজও বেঁধে রাখা ঝটি স্বরূপ। এক হাতে পেটের কাছে স্যুটের বোতাম খুলতে খুলতে পা বাড়ায় মুগ্ধ। তক্ষুনি 5 জন এলিট বডিগার্ড ছুটে এলে মুগ্ধের চারপাশে। গম্ভীর মুখ যুবকের পিছন পিছন তারা হাঁটছে। পরনে সফেদ রঙা স্যুট বুট, কানে ইয়ারপিস, হাতে আবার রাইফেল। বিশাল আয়ত্ত জুড়ে তৈরি করা এহেন ব্যক্তিগত প্রাসাদের রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত কমব্যাট বডিগার্ডস। বাড়ির চারপাশে রাইফেল হাতে তারা দাঁড়িয়ে আছে। মুগ্ধ গৌরবময় কদমে হাঁটছে। তক্ষুনি তার সামনে ছুটে আসে একজন কমব্যাট বডিগার্ড। এসেই তিনি সম্মানের সাথে মাথা নুইয়ে হাঁটু গেড়ে মুগ্ধের সামনে বসল। দুহাতে একখানা নতুন ডিজাইনের রিভলভার এগিয়ে দিল মুগ্ধের দিকে। মুগ্ধ কিয়ৎক্ষণ সরু চোখে পরখ করল বন্দুকটা। পরক্ষণে হাত বাড়িয়ে বন্দুকটা তুলে নিয়ে নাড়িয়ে চাড়িয়ে গম্ভীর মুখে বলল, ইজ ইট ওয়ার্কিং গুড? কমব্যাট মাথা নুইয়ে রেখেই ঝাঁকালেন একটুখানি। মুগ্ধ কেমন ক্রূর হাসলো তা দেখে। তক্ষুনি বন্দুকের নলটা ঠেকালো সম্মুখে হাঁটু গেড়ে বসে থাকা কমব্যাটের ললাট বরাবর। মুহূর্তেই বডিগার্ড বেচারা ভয়ে কেঁপে উঠল। তবুও মাথা তুলে তাকানোর সাহস তার হলো না। তাকালেই বিপদ। মনস্টারের চোখে চোখ পড়া মানে মৃত্যুকে আলিঙ্গন করা। এত বড় রিস্ক কে নিতে যাবে শুনি? মুগ্ধ কিয়ৎক্ষণ একইভাবে বন্দুকটা ধরে রাখলো বডিগার্ডের ললাট বরাবর। তারপর হুট করেই কোনরূপ বলা কওয়া ছাড়াই বন্দুক উঁচিয়ে তাক করলো অদূরের ব্যক্তিগত পণ্ডের উপর সাজিয়ে রাখা রোমানিয়ান ভাস্কর্যের দিকে।
ট্রিগার চাপতেই ভাস্কর্যটা ভেঙে ছিটকে গেল চারপাশে। পন্ডে থাকা রাজহংসীগুলো ভয়ে দাপড়াতে লাগলো অনবরত। এদিকে বাড়ির চারপাশে থাকা সশস্ত্র বডিগার্ডেরা এতক্ষণে যেন সজাগ হলো। তারা প্রত্যেকে নিজেদের রাইফেল আসমানের দিকে তাক করে অনবরত গুলি ছুড়ল। মুহূর্তেই চারপাশে ছড়িয়ে গেল বিকট শব্দ। মাহি বেচারি ভয়ে আর নামতেই পারছে না হেলিকপ্টার থেকে। অথচ সে থোড়াই জানে, মাফিয়া মনস্টার যখনই এখানে আসে তখনই তার স্বাগতমটা ঠিক এভাবেই হয়। কজ দিস ম্যান লাভস ভায়োলেন্স। ভয়ে তটস্থ মাহি রয়ে শয়ে মাথা বের করলো হেলিকপ্টার থেকে। তবে হেলিকপ্টার থেকে নামতে হলে তার মতো ছোটখাটো মানুষের নিঃসন্দেহে সাহায্য প্রয়োজন। মাহি মুখ গুমড়ে নামার চেষ্টায় এক পা বাইরে বের করতেই হঠাৎ একখানা শক্তপোক্ত হাত এসে আলতো করে নিজেকে জড়িয়ে দিল তার সামনে। মাহি ভ্রু কুঁচকাল। সন্দিহান চোখে তাকাতেই দেখে একজন শ্যাম পুরুষ চমৎকার হেসে তার পানে তাকিয়ে আছে। তার বাড়ন্ত হাত এখনো অপেক্ষায় আছে মাহির। মাহি নিজেকে খানিকটা গুটিয়ে নেয় তৎক্ষণাৎ। শ্যাম পুরুষ তা দেখে মুচকি হাসল, নরম কণ্ঠে আওড়ালো, হাত ধরে নেমে এসো, ভয় নেই। আমি মনস্টারের মতো ভায়োলেন্স ক্রিয়েট করব না। ভিনদেশে এসেও বাংলা শুনছে মাহি, এও কি তবে সত্যি? মাহি অবাক চোখে তাকিয়ে রইল সামনে। হতবাক কণ্ঠে বলল, আপনি বাঙাল? শ্যামপুরুষ এক দফা ভাবুক থেকে ঠোঁট কামড়ে ধরল নিজের। পরক্ষণে মিষ্টি হেসে বলল, নট সো, বাট তুমি নিশ্চয়ই বাঙাল, তাই না? মাহি মাথা নাড়ায় ওপর নিচে। তখনই শ্যামপুরুষ তাকে ইশারায় বলে তার হাতটা ধরে নামতে। অগত্যা মাহি আর তেমন কোনো উপায়ন্তর না পেয়ে নেমে পড়ল অপরিচিতের হাত ধরে। নামতে গিয়েও বাঁধল আর এক বিপত্তি। কিছু একটার সাথে পা বেঁধে সামান্য হোঁচট খেল মাহি। শ্যামপুরুষ তাকে আগলে ধরতে নিলেই কেউ একজন এসে আটকে দিল তার হাত। ফলস্বরূপ মাহি পড়ে গেল, পেল হাঁটু হাতে চোট। শ্যামপুরুষ ভড়কে গিয়ে পাশে তাকায়, দেখতে পায় একজোড়া বাদামি চোখ কেমন অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে তার পানে। ছেলেটা ঢোক গিলল কেমন। আমতা আমতা করে নিজের সাফাই গাইতে গেলেই শোনা গেল মুগ্ধের কঠিন কণ্ঠ, আমার পছন্দের কিংবা অপছন্দের যে কোনো কিছুর উপর কারো হস্তক্ষেপ কিংবা দৃষ্টি আমি সহ্য করি না, সিড, অ্যান্ড আই থিঙ্ক ইউ নো দ্যাট বেটার। সিদ্ধার্থ মাথা নাড়ায় ওপর নিচে। তৎক্ষণাৎ মাহির সামনে থেকে সরে দাঁড়ায় 2 কদম। ওদিকে মাহি ততক্ষণে উঠে দাঁড়ায়। কিছু বুঝে ওঠার আগেই তার ডান হাতের কনুই চেপে ধরে মুগ্ধ। ইস, কনুইটা বুঝি ছিঁড়েই পড়ল। মাহি মুখ কুঁচকে ব্যথাটা সহ্য করে নেয় কোনো রকমে। মুগ্ধ এবার হাঁটা শুরু করেছে দুর্দম্য পায়ে। সুদর্শন যুবকের হঠাৎ এত রেগে যাওয়ার কারণটা ঠিক বোধগম্য হলো না মাহির। এই লোক হঠাৎ এমন রেগে যায় কেন কে জানে। পর্ব 2। পুরনো ইউরোপিয়ান স্থাপত্য এবং আধুনিক ডিজাইনের মিশেলে তৈরি মনস্টার প্যারাডাইস। বাড়ির প্রবেশদ্বারে রয়েছে বিশাল লোহার গেট। কালো রঙের উপর সূক্ষ্ম খোদাইয়ে নির্মিত এই গেটের চারপাশে জড়ানো বৈদ্যুতিক তার। গেটের দুপাশে দাঁড়িয়ে আছে উঁচু পাথরের স্তম্ভ। গেটের ভিতর পা রাখতেই জমিনে দেখা মিলবে ছোট ছোট মার্বেল পাথরের পথ, যার দুধারে নাম না জানা বিভিন্ন শোভাবর্ধক গাছ। গাছগুলো কি সুন্দর করে ছেটে রাখা, কেউ যেন রোজ নিয়ম করে তাদের পরিচর্যা করে। প্রায় 100 মিটার লম্বা ওয়াকওয়ে পেরিয়ে তারপর মনস্টার প্যারাডাইস অবধি যাওয়ার সৌভাগ্য মেলে। ওয়াকওয়ের দুপাশে 2 ধরনের নিদর্শন। ডান পাশে জমিনটা ছোট ছোট সবুজ ঘাসে পরিপূর্ণ। তার সম্পূর্ণ অংশ জুড়ে তৈরি করা হয়েছে হেলিপড, মনস্টারের ব্যক্তিগত হেলিপড। গেটের সামান্য দূরে দাঁড় করিয়ে রাখা 3-4টে 4 হুইলের গাড়ি। অত বড় ওয়াকওয়ে তা থোড়াই হেঁটে হেঁটে যাওয়া সম্ভব? কেউ যদি এ পথে গাড়ি ছাড়া হেঁটে হেঁটে আসতে চায় তাহলে নির্ঘাত তার হাত থেকে কম সময় ফসকাবে না। অন্যদিকে ওয়াকওয়ের বাঁ পাশটা বেশ সুন্দর। একপাশে বানানো ব্যক্তিগত পুকুর। পুকুরের চারপাশটা চকচকে পাথরে পরিপূর্ণ। পুকুরের একদম মাঝ বরাবর ন্যায় সগৌরবে দাঁড়িয়ে থাকে বিদেশি ভাস্কর্য, যা মূলত রাখাই হয় মনস্টারের ভাঙার উদ্দেশ্যে।
পুকুর হতে সামান্য দূরে বাড়ির লনইয়ার্ড, যেখান থেকে বাড়ির ফ্রন্ট ইয়ার্ড শেষ এবং ব্যাকইয়ার্ড শুরু। জায়গাটা পরিপূর্ণ বিভিন্ন নামি দামি ফ্লাওয়ার প্ল্যান্টসে। একটু দূরে হাঁটলেই পড়বে বাড়ির পিছনের বাগানটা, যেথায় ওক গাছ থেকে শুরু করে চেরি ব্লসম ট্রি অব্দি দাঁড়িয়ে আছে। বাতাসের হালকা দুলুনিতেও চেরি ব্লসম গাছ থেকে দু একটা পাতা উড়ে উড়ে আসছে জমিনে। পায়ের নিচের জমিনটা চেরি ব্লসমের পাপড়িতে কি সুন্দর আবৃত হয়ে আছে। পুরো বাড়ির চারপাশটা এত চমৎকার ভাবে সুসজ্জিত, যেন কেউ এক দেখাতে বলে উঠতে বাধ্য, এ তো পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ। কালো জগতের মোস্ট পাওয়ারফুল নেম, দি শ্যাডো মনস্টার, যার বজ্রকণ্ঠ শুনেছে সবাই, শুনেছে হুঙ্কারও। তবে আজ অব্দি কেউ এক নজর দেখার সুযোগ পায়নি মানুষটাকে। যতবার মনস্টার কোথাও বেরিয়েছে, ঠিক ততবার সে নিজেকে আড়াল করেছে কালো মাস্ক, লম্বা হুডি আর স্কার্ফে। তার চারপাশে সশস্ত্র বডিগার্ডেরা থাকলেও তার বাহ্যিক রূপের পরিবর্তন কখনো হয়নি। এই লোকের মুখ না দেখলেও তার সিগনেচারের বৈশিষ্ট্য পরিলক্ষিত হওয়া মাত্রই সকলে বুঝতে বাধ্য, এই যে আর কেউ নয়, স্বয়ং মাফিয়া শ্যাডো মনস্টার। মনস্টারের বাম হাতে সর্বদা একখানা কালো টাইটানিয়ামের তৈরি মোটা ভারী ব্রেসলেট ঝুলে থাকে, যার ভেতরে খোদাই করে নকশা আঁকা ব্ল্যাক প্যান্থারের। প্যান্থারের নিচেই দগদগে অক্ষরে লিখে রাখা মনস্টার। এই ব্রেসলেট শুধুমাত্র একজনের জন্যই বানানো, যা অন্য সবার জন্য এক প্রকার নিষিদ্ধ বৈকি। তাছাড়া যিনি এই ব্রেসলেটের শিল্পী ছিলেন, তার হাত দুটো কেটে ফেলা হয়েছে। কজ মাফিয়া মনস্টার ডাজন্ট ওয়ানা শেয়ার এনিথিং টু এনিওয়ান। মাহির নরম মোলায়েম হাতের কনুই ধরে টানছে মুগ্ধ। মুখখানা তার সে কি গম্ভীর। গালের খোঁচা খোঁচা দাড়ির উপস্থিতিতে লম্বাটে চোয়ালখানা কেমন তীক্ষ্ণ হয়েছে ব্লেডের ন্যায়। বলিষ্ঠ পুরুষ তার লম্বা লম্বা কদমে হাঁটছে জোরালো গতিতে, অথচ পাশে থাকা মাহি মেয়েটা রীতিমতো হিমশিম খাচ্ছে ব্যাটার সাথে তাল মেলাতে গিয়ে। একে তো ছোটখাটো মানুষ সে, তারপরে ক্লান্ত, পায়ে হয়তো জোর আসবে কোথেকে শুনি। গতকাল থেকে পেটে আদেও এক টুকরো দানা কি পড়েছে? পড়েনি তো। মাহি এবার আর হাঁটল না, পায়ের গতি বাড়িয়ে দৌড়াতে লাগলো রীতিমতো। হাতটা ছাড়ানোর বেশ চেষ্টা হয়েছে ইতিমধ্যে, তবে বেয়াদব লোকটা কি আর এত সহজে ওকে ছাড়ে? মাহি দৌড়াতে দৌড়াতেই একবার মিনমিনি কণ্ঠে বলল, একটু আস্তে হাঁটুন, আমার কষ্ট হচ্ছে। মুগ্ধ শুনল কিনা কি জানে, সে তৎক্ষণাৎ পায়ের গতি বাড়ালো আর এক ধাপ। শক্ত মুখায়ভাবে কঠিন গলায় চিবিয়ে চিবিয়ে বলল, মরবি না এত সহজে, চল। অগত্যা এমন কথায় চুপ হয়ে গেল মাহি। একরাশ কষ্ট হওয়া সত্ত্বেও পা মিলিয়ে দৌড়াতে লাগলো কেমন। এদিকে তাদের পিছন পিছন গম্ভীর মুখে হেঁটে আসছে সিদ্ধার্থ। দু পকেটে দু হাত গুজে আরামসে হাঁটছে সে। সরু চোখে কেবল ঘুরে ঘুরে দেখছে মাহিকে, মনে মনে বারবার আওড়াচ্ছে, মেয়েটাকে কেন তুলে আনলো মনস্টার? ওকেও কি তবে বাকি মেয়েদের মতো? আর ভাবতে পারল না সিদ্ধান্ত। নিজের নরম সরব মনটাকে এক দফায় বোঝাতে লাগলো, এ পর্যন্ত বাদবাকি মেয়েদের সাথে যা হয়েছে, এই নতুন মেয়েটার সাথেও তাই হবে। এ তো জানা কথাই, তা নিয়ে মন খারাপ করে রাখলে কিভাবে হবে শুনি। নিজ ভাবনায় মত্ত থেকেই মাহির করুণ ভবিষ্যতের কথা টের পেয়ে এক দীর্ঘশ্বাস ফেলল সিদ্ধার্থ। পরক্ষণেই পায়ের গতি বাড়িয়ে হাঁটা শুরু করলো উল্টো পথে। সুবিশাল কাচের দরজার দুপাশে দাঁড়িয়ে আছে দুজন বডিগার্ড। মার্বেল পাথরের বোনা সিঁড়িতে মুগ্ধর পা পড়তেই দুজনে কেমন হালকা ঝুঁকে কুর্নিশ জানায় তাকে। এতে গম্ভীর পুরুষের কোনরূপ ভাবান্তর হলো না। সে একইভাবে টানছে মাহিকে। এবারেও মাহি মেয়েটার সঙ্গে ঘটল আর এক অঘটন। মুগ্ধ সামনেই দুশিরি ওপরে, আর মাহি এখনো দুশিরি নিচে। লং কুর্তির সঙ্গে পা বেজে মেয়েটা আবারও হোঁচট খেল সম্মুখে। পাশ থেকে দায়িত্বরত বডিগার্ডেরা এস্থ মেয়েটাকে আগলে ধরতে নিলে
মুগ্ধ মহাশয় গর্জন তুলে বলল, স্টে ব্যাক। তড়িত থেমে গেল বডিগার্ডরা, 2 কদম পিছিয়ে গেল বাধ্যদের ন্যায়। চোখ তুলে সম্মুখের মানুষটার দিকে তাকায়নি একবারও। এদিকে মাহি পড়তে পড়তে বাঁচল। শুকনো ফাঁকা ঢোক গিলে পাশে তাকাতেই ভড়কায় আরেক দফা। মুগ্ধ তাকিয়ে আছে আগুন চোখে। এই বুঝি তার বাদামি চোখ দুটোর আগুনে ঝলসে দেবে তাকে। মাহি কেমন ভয়ার্ত ঢোক গিলল তা দেখে। তক্ষুনি মুগ্ধের আগুন চোখ থেকে দৃষ্টি নামিয়ে মাথা নোয়াতেই শুনল মুগ্ধের চিড়বিড় করা কণ্ঠ, বেয়াদবের বাচ্চা। হতভম্ব মাহি। এবারেও বুঝল না মুগ্ধের এরূপ কথার কারণ কি। মস্তিষ্কে আরেকটু জোর দিতে গেলেই হাতের কনুইয়ে টান পড়ল আবার। মুগ্ধ এবার সদর দরজা দিয়ে বাড়িতে ঢুকছে। মাহির কি হলো কে জানে। সে আর দৃষ্টিতে একটু আধটু দেখতে গেল বাড়ির ভেতরটা। মুহূর্তেই চমকালো সে। বাড়ির প্রবেশ পথেই প্রায় 22 ফুট উঁচু ছাদ, যার মাঝ বরাবর ঝুলছে এক বিশাল ক্রিস্টাল ঝাড়বাতি। মাহি চলন্ত পা জোড়া একটাবার থামাতে চাইল, দেখতে চাইল প্রবেশ পথের মনোমুগ্ধকর সৌন্দর্যটা। তবে তা কি আর সম্ভব? লোকটা তো হাঁটছেই তাকে নিয়ে। সেই কখন থেকে হাঁটছে তারা, অথচ এখনো কিনা বাড়িতেই ঢুকলো না। এটা কি আদেও বাড়ি নাকি গোলক ধাঁধা? মাহি চুপচাপ তাকায় সম্মুখে। প্রবেশপথ ছেড়ে তাকে নিয়ে আসা হয়েছে বিশাল এক লিভিং রুমে। এক মুহূর্তের জন্য মাহির চোখ দুটো স্থির হয়ে গেল কেমন। মাথার উপর থেকে উঁচু সিলিং, বাড়ির এ জায়গাটা মনে হচ্ছে গোলাকার। লিভিং রুমে ভরা দিয়েছে আরেক সৌন্দর্য। গোলাকার লিভিং রুমটার মাঝখানে বেশ জায়গা জুড়ে নিচু সিঁড়ি করা হয়েছে। সিঁড়ি ডিঙিয়ে নামতে হবে নিচে, যেথায় বসার জায়গা। পায়ের তলায় স্পষ্ট সুইমিং পুল। হাঙরের মতো বড় বড় মাছ নড়ছে তাতে। তার উপর বসিয়ে রাখা দামি মখমলের সোফা সেট। মাহির গা কাটা দিয়ে উঠল এহেন লিভিং রুম দেখে। মেয়েটা ভয়ে জড়সড় হয়ে রইল। যেই না সে একটু পিছু হটতে যাবে, অমনি মুগ্ধ তাকে টানতে টানতে সিঁড়ি দিয়ে নিচে নামালো। মাহি এবার জোরাজোরি করছে নিজের হাতটা ছাড়াতে। সে কিছুতেই পা রাখবে না ওই হাঙরের লিভিং রুমে। দাঁড়ালেই যদি কাঁচ ভেঙে পড়ে যায় সুইমিং পুলে, তখন? মাহি এবার ভয়ে কেঁদেই দিল। কাঁদতে কাঁদতে অনুনয় করে বলল, প্লিজ, আমি নিচে নামবো না, আমার ভয় করছে। মুগ্ধ কি আর অত কথা শোনে? সে তক্ষুনি এক হ্যাঁচকা টানে মাহিকে ছুঁড়ে ফেলল লিভিং রুমের স্বচ্ছ কাঁচের মেঝেতে। মাহি উপুর হয়ে পড়ল মেঝেতে। পর মুহূর্তে চোখ খুললেই দেখল তার ঠিক নিচে সবগুলো মাংসাশী হাঙর কেমন একজোট হয়েছে তাকে দেখে। মাহি বাকরুদ্ধ ভয়। হাঙরগুলো তীক্ষ্ণ দন্ত চক্ষুগোচর হতেই কাঁপতে লাগলো শব্দদোষী। এক মুহূর্ত স্থির থেকে পরক্ষণে দিল এক বিকট চিৎকার। কোনো মতে মেঝে থেকে উঠে বাচ্চাদের মতো দুহাতে ভর দিয়ে সরে গেল অন্যত্র। মুগ্ধ দেখল ক্রূর হাসি ল্যাপটালো ঠোঁটের কোণে। পকেট থেকে ফের একখানা মোটা সিগার বের করে এনে ঠোঁটে গুজল আয়েশে। লাইটার দিয়ে সিগারের শেষ ভাগ ধরিয়ে দিল এক লম্বা টান। সেই টানে কি যে শোক পেল ছেলেটা, যার দরুন স্বস্তিতে চোখ দুটো বন্ধ হয়ে এলো তার। মুখের দূষিত ধোঁয়াটুকু বেশ কিছুক্ষণ মুখ গহ্বরে আটকে রেখে গম্ভীর গলায় উঁচিয়ে ডাকল, মেডেন। ব্যাস, একটাই ডাক, যা কর্ণগহ্বরে পৌঁছতেই গা কাটা দিয়ে উঠল বাড়ির সকল মেয়েদের। মিনিটের ব্যবধানে প্রায় 25 জন কেমন ত্রস্ত পায়ে ছুটে এলো তক্ষুনি। সবচেয়ে বুজুর্গ মেয়েড ইরা, বৃদ্ধ বয়সী নাদুস নুদুস গায়ের গড়নের মহিলাটি এগিয়ে এসে হালকা ঝোঁকে কুর্নিশ জানায় মুগ্ধকে। মুগ্ধ এবারেও প্রতিক্রিয়াহীন। সুদর্শন মুখখানায় ভারী গাম্ভীর্যের ছাপ। আঙুলের ভাঁজে থাকা সিগারে আরেকটা টান বসিয়ে তীক্ষ্ণ চোয়ালখানা নাড়িয়ে গমগমে গলায় আদেশ ছুড়ল, ওকে আজ রাতের জন্য তৈরি করুন, আম হাংরি। কথাটা বলে আর মুহূর্তও দাঁড়ালো না মনস্টার। তৎক্ষণাৎ গটগট পায়ে হাঁটা ধরল উল্টো পথে। এবার তার নিজের আস্তানায় যাওয়ার পালা। কতদিন হলো যায় না সে। এদিকে তার চলে যাওয়ার পরও সব মেয়েরা কেমন স্থির হয়ে মাথা নুইয়ে দাঁড়িয়ে আছে। বৃদ্ধা ইরাই কেবল দীর্ঘ নিঃশ্বাস ফেলল।
ধীরে ধীরে নিজের কুঁচকে যাওয়া চামড়ার হাত দুটো সামনে ধরে ভাবতে লাগলেন, এই হাত দুটো দিয়ে ঠিক কতগুলো মেয়েকে তৈরি করলাম আমি, ঠিক কতগুলো। মেইডেন। ইরার ধ্যান ভাঙল পিছন থেকে ধেয়ে আসা সিদ্ধার্থের কণ্ঠে। তিনি তক্ষুনি পিছন ঘুরলেন। ফর্সা মুখখানায় আধার নেমেছে তার, চোখ দুটো হয়ে গিয়েছে ছলছলে। সিদ্ধার্থ এক মুহূর্ত চুপ থেকে বোঝার চেষ্টা করলো ইরার মনোভাব, তবে কিছুই তেমন বোধগম্য না হওয়ায় সে প্রশ্ন করেই বসল, কি হয়েছে তোমার? এভাবে মুখে আধার নামিয়ে দাঁড়িয়ে আছো কেন? ইরা ফোঁপাতে লাগলো কেমন। দুহাতে নিজের ঘাড় সমান হলদেটে চুলগুলো চেপে ধরে কাঁদো কাঁদো মুখে বলতে লাগলেন, রাক্ষসের ক্ষুধা পেয়েছে সিড, আজ আবারও রাক্ষসের ক্ষুধা পেয়েছে। ভড়কায় সিদ্ধার্থ। তৎক্ষণাৎ হকচকিয়ে জিজ্ঞেস করলো, মানে? আই মিন টু সে, কাকে চাইছে আজ? ইরা ফোঁপাতে ফোঁপাতে আলতো করে আঙুল তাক করলেন অদূরে লিভিং গ্রাউন্ডে জ্ঞান হারিয়ে লুটিয়ে থাকা মাহির পানে। মেয়েটা অতিরিক্ত ভয়ে আবারও জ্ঞান হারিয়েছে। সিদ্ধার্থ কেমন বিস্ফারিত দৃষ্টিতে তাকায় মেয়েটার পানে। হতবাক সুরে বিড়বিড়িয়ে বলে, ও নো। শীততাপ নিয়ন্ত্রিত হিমশীতল কক্ষ। মখমলের বিছানায় এক টুকরো গোলাপের পাপড়ির ন্যায় পড়ে আছে মাহি। ঘন কারুকার্যের কাঠের খাট, যার চারকোনার স্ট্যান্ডে ঝুলছে পাতলা ফিনফিনে পর্দা। ঘরের একমাত্র বিশালাকার জানলা, যার পরিধি পুরো একটা দেয়াল জুড়ে। সেখান থেকেই চাঁদের মিষ্টি আলো এসে আছড়ে পড়ছে পুরো রুমে। পুরো কক্ষে লাইটের আলো না থাকলেও সম্পূর্ণ কক্ষ জুড়ে ছেয়ে আছে চাঁদনির উপস্থিতি। বিছানায় পড়ে থাকা মাহির এতক্ষণে জ্ঞান ফিরল বোধহয়। সে পিটপিট করে চোখ দুটো মেলতে লাগলো। সারাদিন না খেয়ে থাকায় শরীরটা আর সায় দিচ্ছে না তার। সর্বাঙ্গে জুড়েছে তীব্র ব্যথা। মাথা ভর্তি ভোঁতা যন্ত্রণার কবলে পড়ে চোখ মুখ কুঁচকে যাচ্ছে মেয়ের। তবুও সে কোনো মতে নিজের চোখ দুটো খুলল। ঝাপসা দৃষ্টিতে সম্মুখে হঠাৎ এক অপরিচিত বয়স্ক মুখ দেখে লাফিয়ে উঠল ভয়ে। গলা ফাটিয়ে চিৎকার দিতেই যাবে, অমনি প্রৌঢ়া এসে মুখ চেপে ধরে মাহির। মাহি বিস্ফারিত দৃষ্টিতে তাকিয়ে রইল। এদিকে প্রৌঢ়া তখন ফিসফিসিয়ে বললেন, ভয় নেই, আমি ইরা, তোমার মেইডেন। ভয়ার্ত মাহি কি বুঝলো কে জানে, সে কেবল চুপ করে শুনল কথাটা। প্রৌঢ়া মাহিকে স্থির হতে দেখে আলতো করে নিজের হাত সরালেন মাহির মুখের ওপর থেকে। চাঁদের অল্প আলোয় প্রৌঢ়ার মাথা ভর্তি হলুদ চুলগুলো কেমন চিকচিক করছে। বৃদ্ধ হলেও সৌন্দর্যে তেমন কোনো কমতি তার নেই। মাহি মুগ্ধ চোখে তাকিয়ে রইল মানুষটার দিকে। প্রৌঢ়ার চোখ মুখে স্পষ্ট রাগ। তিনি খানিকক্ষণ মৌন থেকে হঠাৎ মাহির এক হাত ঝাঁকিয়ে উঠলেন ভীষণ রাগে। মাহি হতচকিত কণ্ঠে ব্যথাতুর শব্দ তুলল সামান্য। এদিকে প্রৌঢ়া তখন দাঁত খিঁচে বললেন, কেন এলে এখানে? কি এমন অসহায়ত্ব ছিল তোমার, যার দরুন এই জেলখানায় এসে উঠলে? এর চেয়ে কয়েক গুণ ভালো হতো যদি তুমি নিজেই মরে যেতে। বৃদ্ধার এহেন রহস্যময় কথায় মাহি হতবাক হলো। এক মুহূর্তের জন্য নিজের সকল ব্যথা ভুলে গিয়ে সন্দেহাকুল কণ্ঠে জিজ্ঞেস করল, কি বলছেন আপনি? জেলখানা মানে? প্রৌঢ়া ঠোঁট ফোঁস করে নিঃশ্বাস ফেললেন মেয়েটার এহেন অবোধ ভাবস্রোতে। তিনি রয়ে সয়ে মাহির হাত ছেড়ে দিলেন। আনমনে ঠোঁটের কোণে ব্যথাতুর হাসি টেনে মোটা হয়ে আসা কণ্ঠে আওড়াতে লাগলেন, জেলখানাই তো, যেখানে আমরা সবাই কয়েদি। হয়তো মৃত্যুর আগে তো এখান থেকে বেরোনোর পথ আমরা পাবো না, সেক্ষেত্রে এটা জেলখানা নয় তো কি? অবোধ মাহি প্রতিক্রিয়া জানাতে ভুলে গেল এবার। কণ্ঠরুদ্ধ হয়েছে অজানা ভয়ে। প্রৌঢ়া তাকে আর এক ধাপ বিস্ময়ে বুঁদ করে দিয়ে বললেন, তুমিও নিশ্চয়ই মনস্টারের শত্রুপক্ষের কেউ? মাহি আশ্চর্য মনে গেল এবার। উনি কি করে জানলেন তার বিষয়? এদিকে মাহিকে এমন চমকাতে দেখে আহত হাসলেন ইরা। বিছানা ছেড়ে উঠতে উঠতে বললেন, হয়তো ভাবছো আমি কিভাবে জানলাম, তাই না? আসলে এই জেলখানাতে কেবল মনস্টারের শত্রুপক্ষের দুর্বলতাগুলোই আসে, কারণ এখানে জনসাধারণের প্রবেশ নিষেধ। হোয়াটএভার,
শোনো মেয়ে, একটু থামলেন ইরা। কিছু একটা ভেবে ফের জানালেন, প্রস্তুত হও, সে আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। কে আসবে? মাহির পাল্টা প্রশ্নে ইরা থমকালেন। কপালে গোটা কত ভাঁজ ফেলে শুধালেন, কে আবার? মনস্টার? হকচকায় মাহি। তৎক্ষণাৎ নড়ে চড়ে উঠে বসল বিছানায়। গা থেকে ব্ল্যাঙ্কেট সরে যাওয়ায় আচমকা নিজের দিকে চোখ পড়তেই বিস্ময়ে চোখ দুটো গোল গোল হয়ে গেল তার। এ কি? তার গায়ে এইসব খোলামেলা কাপড় কেন? মাহি তৎক্ষণাৎ ভয়ে অস্বস্তিতে ব্ল্যাঙ্কেটটা টানতে লাগলো নিজের গায়ে। নিজের অর্ধ উন্মুক্ত দেহখানা ঢাকতে ঢাকতে ইতস্ততার সুরে বলল, আমার কাপড় কোথায়? এগুলো এগুলো কে পরিয়েছে আমায়? আমি পরিয়েছি। কেন? কারণ আজ রাতটা তোমার জন্য দীর্ঘ হতে চলেছে। মনস্টার আসবে তোমার কাছে, তার হিংস্র পৈশাচিক রূপ দেখাতে। এহেন কথায় নিঃশ্বাস আটকে এলো মাহির। চোখ দুটোর কার্নিশ ভরে উঠল মুহূর্তে। বদনে বয়ে গেল মৃদু ঝংকার। ইরা সব স্পষ্ট দেখল। একবার চাইল মেয়েটাকে একটু বুকে জড়িয়ে সান্ত্বনা দিতে, তবে পরক্ষণেই ভাবল, কি দরকার? সান্ত্বনা দিলে কি আর রাক্ষসটা তাকে ছেড়ে দিবে? ইরা নিজেকে শক্ত রাখলো কোনো মতো। চলে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াতেই হঠাৎ থামলো যেন। আচমকা পিছনে না তাকিয়ে বলল, পারলে মরে যাও, তাও ওই মনস্টারের হাতে পড়তে যেও না। ও কিন্তু চোখের পলকে জাহান্নাম দেখিয়ে আনবে। কথাটা বলে আর এক মুহূর্তও দাঁড়ালেন না ইরা। তৎক্ষণাৎ চলে গেলেন দ্রুত কদমে। এদিকে বিচলিত মাহি নিজেকে নিয়ে বড্ড চিন্তায় পড়ল যেন। এবার কি করে বাঁচবে সে? কি করে নিজেকে বাঁচাবে ওই রাক্ষসের হাত থেকে? অস্থির মাহি উদ্ভ্রান্তের ন্যায় এদিক ওদিক মাথা ঘোরায়, খুঁজতে থাকে বাঁচার শেষ সম্বলটুকু। এর মধ্যেই হঠাৎ তার নজর আটকায় বিছানার চারপাশে স্ট্যান্ডগুলোর দিকে, যা উচ্চতায় বেশ উঁচু। স্ট্যান্ডের গায়ে ঝুলছে সফেদ রঙা পর্দা। মাহি এক মুহূর্ত কিংকর্তব্য বিমূঢ় হয়ে তাকিয়ে রইল সেদিকে। তার অবচেতন মস্তিষ্ক বারবার বলছে, তুমি যেটা ভাবছো তা একেবারে ভুল, অন্যায়। কিন্তু অবোধ মনটা মানছে না। তার যদি কথা বলতে জানতো তাহলে হয়তো বলতো, মরে যা মাহি, একটা শয়তানের হাতে নিজেকে এত সহজে বিলিয়ে দিস না। মস্তিষ্ক এবং মনের দোটানায় আটকা পড়েছে মাহি। সঠিক সিদ্ধান্তে এখনো উপনীত হতে পারেনি মেয়েটা। একবার ইচ্ছা করছে মস্তিষ্কের কথা শুনতে, আরেকবার ইচ্ছা করছে মনের। মাহি তৎক্ষণাৎ নিজের মাথাটা চেপে ধরল দুহাতে। কাঁদতে কাঁদতে বিড়বিড় করে বলল, সম্ভব না, ওই শয়তানের কাছে নিজেকে বিলিয়ে দেওয়া সম্ভব না। আমি থাকবো না, আমি মরে যাব। হ্যাঁ, আমি তাই করব। অবশেষে মস্তিষ্ক পরাজিত হলো মনের জোরের কাছে। সপ্তদশী টলমলের শরীরে তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো মখমলের বিছানায়। পরক্ষণেই শরীরের সর্বশক্তি দিয়ে স্ট্যান্ডে ঝোলানো পর্দাগুলো এক টানে ছিঁড়ে এনে একাংশ গাঁট বাঁধে স্ট্যান্ডের আগায়। তারপর আরেকাংশ গোলাকার গাঁট বেঁধে হু হু করে কাঁদতে কাঁদতে বলে, আম সরি আব্বু, আমি নিজের গায়ে কোনো কলঙ্ক নিয়ে বেঁচে থাকতে পারবো না। পর্ব ৩। ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে মাহি। দুহাতে ধরে রাখা গোলাকার কাপড়ের গাঁটটা দেখিয়ে যাচ্ছে অনিমেষ চোখে। আর একটু পরেই সবটা শেষ হয়ে যাবে। মাহির চোখ দুটো বন্ধ হবে চিরদিনের জন্য। মাহি ধীরে ধীরে কাপড়ের গোলাকার গাঁটে মাথা ঢোকাচ্ছে। ঠিক তখনই কর্ণকুহরে ভেসে এলো কারো নির্লিপ্ত কণ্ঠ, কাপড়টা আরেকটু উঁচু করে বাঁধ, আর গলায় আরো দুটো গিঁট দে, না হলে ঝোলার সময় পড়ে যাবি। মানুষ ছোট হলেও তোর ওজন কিন্তু কম না। হতবাক মাহি তক্ষুনি ঘাড় বাঁকিয়ে তাকায় দরজার দিকে, যেখানে ভাবলেশহীন ভঙ্গিতে বেল্ট পরা প্যান্টের পকেটে দুহাত গুজে দাঁড়িয়ে আছে মুগ্ধ। গাটা কেমন উদম হয়ে আছে তার, ফলে পেটানো দেহখানা পুরোপুরি উন্মুক্ত। চোখ মুখে তার নেই বিন্দুমাত্র উদ্বেগ। সে উল্টো মেয়েটাকে কেমন তাড়া দেখিয়ে বলল, কিরে, ঝুলতে গিয়েও থেমে গেলি কেন? যা, তাড়াতাড়ি গলায় ফাঁস দে। তুই আজকে মরলেই কালকেই তোর বাপকে গিয়ে টুকরো টুকরো করে আসবো। নে, এবার তাড়াতাড়ি মর। আমার লিভিং রুমের ফিশগুলো ক্ষুধায় চুকচুক করছে। গাঁটে গলা ঢুকিয়ে থাকা মাহি হতবিহ্বলতায় আর নড়তেও অবধি পারল না।
এই লোক কি মানুষ? এর মাঝে কি মনুষ্যত্বের এক দানা ছিটে ফোঁটাও নেই? কেউ এভাবে মরতে চাওয়া মানুষকে এনকারেজ করে? তারপরও কি সব ভয়ঙ্কর কথাবার্তা বলছে। তার মাছগুলো নাকি ক্ষুধায় চুপচুপ করছে। ভাবা যায় ঠিক কতটা ভয়ঙ্কর হলে একটা মানুষ এহেন কথাবার্তা এত শান্তভাবে বলতে পারে। মাহি ভয়ার্থ ঢোক গিলল কেমন। ফোপাতে ফোপাতে নিচু স্বরে বোকার মতো জিজ্ঞেস করলো, আপনার ফিশগুলো ক্ষুধায় চুপচুপ করছে কেন? গম্ভীর পুরুষ কুটিল হাসল। মাহির পানে তীক্ষ্ণ দৃষ্টি কায়েম রেখে পা বাড়ালো সম্মুখে। একটু একটু করে এগিয়ে আসতে আসতে অত্যন্ত ভয়ানক কণ্ঠে শোধালো, তোকে খাবে বলে। নিঃশ্বাস ফেলতেও ভুলে গেল মাহি। দমটা বুঝি ফাঁস না দিতেই আটকে গেল গলার কাছে। চোখ দুটো যেন ছিটকে বেরিয়ে আসবে কোটর ছেড়ে। সম্পূর্ণ বদনখানি তার কাঁপছে। হতবিহ্বল মেয়েটা গলায় ফাঁস দেওয়ার ব্যাপারটা বুঝি এক মুহূর্তের জন্য বেমালুম ভুলেই গেল। তার মাথায় এবার চলছে অন্য কথা। মৃত্যুর পর তার দেহটা নাকি ওই মাছগুলো খেয়ে ফেলবে। তাহলে তার পরিবার তাকে শেষ দেখাটুকু দেখবে কিভাবে? মাহি নিজ ভাবনায় নিমগ্ন। এদিকে মুগ্ধ যে ইতিমধ্যেই তার নিকটে এসে দাঁড়িয়েছে তা হয়তো বিন্দুমাত্র টের পায়নি মাহি। টের পেলে হয়তো এক্ষুনি ঝুলে পড়তো মেয়েটা। মাহি ডুবে আছে ঘোরে। হঠাৎ টের পেল তার পাতলা কোমরখানায় কারো শক্তপোক্ত হাতের পরশ। মাহির ঘোর ভাঙল তক্ষুনি। দুচোখ সম্মুখে তাকাতে স্থির হয়ে গেল কেমন। গম্ভীর মুখ ভয়ঙ্কর পুরুষ তার অতি নিকটে। তার সুদর্শন দাড়িবিহীন লম্বাটে মুখখানা মাহির একদম মুখোমুখি। দেখো কাণ্ড। মাহি এত উঁচুতে দাঁড়িয়ে থেকেও কিনা এই লোকের উচ্চতা সমান হতে পারল না। একটা লোক নাকি উট? মাহি তৎক্ষণাৎ গাঁট বাঁধা গলায় ঝুলে পড়তে চাইলেও মাহি পারল না। মুগ্ধ মেয়েটার কোমর শক্ত করে চেপে ধরল, উঁচিয়ে তুলল বেশ। মাহি এবার ঝুলছে ঠিকই, তবে ফাঁস দিয়ে নয়, বরং মুগ্ধ নামক বলিষ্ঠ পুরুষের শক্ত হাতের বাঁধনে। মাহি কেমন মোচড়াচ্ছে এক পর্যায়ে। দুহাতে মুগ্ধের বুক বরাবর ঠেলতে ঠেলতে বলছে, ছাড়ুন আমায়, নিচে নাম বলছি। মুগ্ধ প্রত্যুত্তর করেনি। এক হাতে মাহিকে তুলে রেখে আর এক হাতে চট করে মেয়েটার গলা থেকে গাঁটটা খুলে দিল আলগোছে। পর মুহূর্তে কিছু বুঝে ওঠার আগে মাহিকে বিছানায় ছুঁড়ে ফেলল সবেগে। ভয়াতুর মাহি ত্বরিত হয়ে উঠে বসতে চাইলে বাদ সাধল মুগ্ধ। তক্ষুনি নিজের পা দুটো দিয়ে আটকালো মাহির ছুটন্ত পা জোড়া। এক হাতে মেয়েটার হাত দুটো মাথার ওপর উঠিয়ে এনে বিছানার সঙ্গে চেপে ধরল শক্ত করে। আর এক হাতে শক্ত থাবা বসালো মেয়েটার চোয়াল বরাবর। মাহি এবার নিরুপায়। হাত পা মুখ সব বাধা পড়েছে লোকটার হাতে। মেয়েটা কেবল গোঙাচ্ছে। হাত পায়ের ব্যথার চাইতেও চোয়ালের ব্যথা যেন বেড়ে যাচ্ছে বহুগুণ। মেয়েটার নরম সরম চোয়ালের ওপর 5 আঙুল চেপে ধরেছে মুগ্ধ। চোখ মুখে সে কি রাগ! মনে হচ্ছে এই বুঝি মাহিকে কাঁচা খেয়ে ফেলবে। ছেলেটার বাদামি চোখ দুটো যেন এক্ষুনি ঝলসে দেবে মাহিকে। মাহির চোয়ালে থাকা হাতটা আর একটু চেপে ধরে। মুগ্ধ কেমন কটমট করতে করতে বলে ওঠে, এত তাড়াতাড়ি মরে গেলে কিভাবে হবে বান্দির মেয়ে? তোর গায়ে এখনো ট্যাগ বসেছে আমার নামে? বসেনি তো। আগে তোকে নিজের রক্ষিতা বানায়, তোর ওপর করা অত্যাচারগুলো তোর বাপকে দেখায়, তারপর না তোকে মরতে দিব? এক মুহূর্ত থামে মুগ্ধ। কাঁদতে থাকা মাহির পানে তাকিয়ে থেকে কেমন বিদ্রুপাত্মক হাসল। দাঁত চিবিয়ে চিবিয়ে ফের শোধালো, কান খুলে শুনে রাখ জানোয়ারের বাচ্চা। তোকে এখানে আদর করে লুলুলু করার জন্য আনিনি, এনেছি তোর উপর টর্চার করতে, তোর বাপকে জীবন্ত রেখেও রোজ একটু একটু করে মারতে। তুই আমার পাতা দাবার চালের একমাত্র মুখ্য গুটি, যে নড়লেও আমার আদেশে নড়বে, সরলেও আমার আদেশে সরবে। তোর বাপকে না মেরে তোকে এত তাড়াতাড়ি আমি মরতে দিচ্ছি না জানোয়ারের বাচ্চা। আগে তোর বাপকে মারবো, তারপর পুরো এহসান পরিবারকে, তারপর তোকে। তোকে সবার শেষে একটু একটু করে মারবো, তাও মারবই। গেট দ্যাট ওয়াটস ইন ইউর হেড। কথা শেষ করেই মুগ্ধ নামক ভয়ঙ্কর পুরুষ নিজের চিরায়ত পৈশাচিক রূপে ফিরল। মেয়েটার চোয়াল ছেড়ে দিয়ে রয়ে শয়ে সরে গেল তার উপর থেকে।
অতঃপর এক মুহূর্ত স্থির দৃষ্টিতে বিছানায় পড়ে থাকা মাহির পানে তাকিয়ে থেকে হুট করেই শুরু করলো নিজের পাগলামি। শক্ত হাতে তক্ষুনি খামচে ধরল মাহির উন্মুক্ত উরু। ধারালো নখগুলো তার দেবে গেল মেয়েটার নরম চামড়ায়। এদিকে পায়ের এহেন অসহ্য ব্যথায় কোকিয়ে ওঠে মাহি। গলা ফাটিয়ে আর্তনাদ করে ওঠে কেমন। দুহাতে মুখ ধরে হাত সরাতে চাইলেও খারাপ পুরুষ সপাটে থাপ্পড় বসালো মেয়েটার গালে। সঙ্গে সঙ্গে দাঁতের সাথে ঠোঁট লেগে গিয়ে ঠোঁটটার চামড়া ফেটে গেল মাহির। এদিকে মুগ্ধ থামছে না। তার চোখে মুখে এক অদ্ভুত শান্তি। মেয়েটার কান্নাগুলো যেন বেশ স্বস্তি দিচ্ছে তাকে। সে নিজে আর এক থাবা বসালো মাহির গলার কাছে। সেখানেও নখ দাবিয়ে গর্জে উঠে বলল, চিৎকার কর, গলা ফাটিয়ে চিৎকার কর, ডাক তোর বাপকে, ডাক জানোয়ারের বাচ্চা। ক্রন্দনরত মাহি ঠিকই কাঁদছে গলা ফাটিয়ে। বারবার অনুনয় করে বলছে, প্লিজ আমায় ছেড়ে দিন, ব্যথায় কলিজা ফেটে যাচ্ছে আমার, আমি সত্যিই মরে যাচ্ছি ব্যথায়, প্লিজ আপনার হাতটা সরান। মেয়েটার কলার বনের কাছে এখনো নখ দাবিয়ে রেখেছে মুগ্ধ, যেখান থেকে গড়িয়ে পড়ছে লহু। অথচ মুগ্ধের মায়া হলো না একটু। সে উল্টো ক্রূর হেসে আওড়ালো, আমায় ছেড়েছিল তোর বাপ, ছেড়েছিল আমার মাকে, তাহলে আমি কেন ছাড়বো তোকে? কেন ছাড়বো তোর মতো জানোয়ারের মেয়েকে? মাহি প্রত্যুত্তর করতে পারল না তেমন। কাঁদছে কেবল পড়ে থেকে। সেই কান্না পৌঁছাচ্ছে না মুগ্ধের কান অবধি। সে কেবল দেখছে মাহির ঠোঁট ভাঙা আর্তনাদ। ঠিক এভাবেই, হ্যাঁ, ঠিক এভাবেই কাঁদতো বাচ্চাটা। তবুও জালিমগুলো ওকে মারতো, খুব মারতো। কেন মারতো? কি দোষ ছিল বাচ্চাটার? কেন মারতো কোমরের বেল্ট দিয়ে? বেল্টের কথা মনে পড়তেই মুগ্ধ তৎক্ষণাৎ ছেড়ে দিল মাহিকে। উদম গায়ে তার ইতিমধ্যেই লেপ্টে গিয়েছে ঘামের চিহ্ন। সে আবারও হালকা ঝুঁকে এসে মাহির চুলগুলো মুঠোয় চেপে ধরে। মাহিকে উঠিয়ে আনলো বিছানা থেকে। ব্যথায় কুপোকাত মাহি পায়ের আর গলার ব্যথায় দাঁড়াতেও পারছে না ঠিকঠাক মতো। তবুও তার চুল ধরে টানছে মুগ্ধ। টানতে টানতে আচমকায় মেয়েটাকে ছুঁড়ে ফেললো মার্বেলের তক্তকে মেঝেতে। তারপর নিজের কোমর থেকে বেলটা খুলে আনলো একটানে। মেঝেতে পড়ে আছে মাহি, কাঁদছে মুখ লুকিয়ে। এদিকে মুগ্ধ নিজের হাতে ধীরে ধীরে বেল্টের একাংশে পেঁচাচ্ছে। মাহি তখন রয়ে শয়ে চোখ তুলে তাকায় মুগ্ধর দিকে। মুগ্ধ যেই না বেলটা উঁচিয়ে ওর গায়ে এক আঘাত বসাবে, অমনি মাহি চিৎকার দিয়ে বলে ওঠে, মা, মা গো, আমি মরে যাচ্ছি মা, আমি মরে যাচ্ছি, আল্লাহ বাঁচাও মাবুদ। থমকায় মুগ্ধ। হাতটা তার থেমে গেল হুট করে। মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিল এক মুহূর্তের জন্য। এতক্ষণে রেবেলের চোখে জ্বলতে থাকা আগুনটা যেন কেমন নিভে গেল ধপ করে। শক্ত মুখাভাবে পরিবর্তন ঘটল সামান্য, তাও হয়তো অল্প কিছুক্ষণের জন্য। মুগ্ধ কিয়ৎক্ষণ চুপ করে তাকিয়ে রইল মেঝেতে মুখ লুকিয়ে কাঁদতে থাকা মাহির পানে। মেয়েটার সারা গা কাঁপছে ক্ষণে ক্ষণে। টকটকে ফর্সা গায়ে লাল রঙা পাতলা গাউনটা বেশ ফুটেছে। গাউনের এক পাশ দিয়ে এখনো বেরিয়ে আছে মেয়েটার ডান পায়ের উরু। সেখানে ক্ষত জমেছে গাঢ়। মুগ্ধের ধারালো নখের আঁচড় যা থেকে চুইয়ে পড়ছে লৌহ। মাথার সুন্দর সিল্কি চুলগুলো এলোমেলো হয়ে মেঝেতে লুটিয়ে আছে। মুগ্ধ খানিক নিঃশ্বাস ফেলল বোধহয়। উপরিভাগে দাঁত কপাটির সাহায্যে নিচের ঠোঁটের একটুখানি অংশ কামড়ে ধরে আলতো করে ভ্রু চুলকায় সামান্য। পরক্ষণে কিছু একটা ভেবে গম্ভীর মুখেই ডান হাতের মুঠোয় বেঁধে রাখা বেলটা ছুঁড়ে ফেলল মেঝেতে। অতঃপর পা বাড়ালো বিছানার দিকে। এক হাতে বিছানা থেকে ব্ল্যাঙ্কেটটা নিয়ে এসে ছুঁড়ে ফেলল মাহির দিকে। গমগমে গলায় আদেশ ছুড়ল, গা ঢাক। কথাটা কর্ণগৌড়ে পৌঁছতেই মাহি হকচকিয়ে যায়। এক মুহূর্ত কান্না ভুলে গিয়ে হা করে চেয়ে রয়। তা দেখে ভীষণ বিরক্ত মুগ্ধ। দুহাত কোমরে চেপে তক্ষুনি দাঁত খিচে মাহিকে দিল এক ধমক। নোংরা মেয়েদের মতো প্রথম রাতেই বালছাল পরে সিডিউস করার সময় পেয়েছিস কোথেকে? সবাইকে কি নিজের বাপের মতো মনে করিস নাকি? নোংরা মেয়ে ছেলে কোথাকার! এক্ষুনি শরীর ঢাক, নয়তো গায়ে আগুন ধরিয়ে দিব তোর। হতভম্ব মাহি প্রতিক্রিয়া দেখাতে ভুলে গেল যেন। সে তো ইচ্ছা করেই কাপড় পরেনি, না কোনোদিন পরেছে। সে তো মেইড ইরা তাকে পরিয়ে দিয়ে গিয়েছে। মাহি যখন নিজ ভাবনায় নিমগ্ন, ঠিক তখনই মুগ্ধ কেমন এক হাতে নিজের ঘাড় ডলতে ডলতে হিসিয়ে বলল,
আর 1 সেকেন্ডের মধ্যে গা না ঢাকলে আই সোয়ার আমি তোকে বেসমেন্টের সুইমিং পুলে ছুঁড়ে ফেলে আসবো। ভরকায় মাহি। ভাবনার ঘোর ভাঙল অচিরে। হকচকিয়ে তাকাতেই গায়ের উপর ব্ল্যাঙ্কেট পেয়ে তক্ষুনি ব্যগ্র হাতে সারা গা ঢাকতে ব্যস্ত হলো মেয়েটা। সুন্দর করে নিজের সর্বাঙ্গে চেপে নিল ব্ল্যাঙ্কেটটা। মাথা নইয়ে আরেকবার ফোপাতে শোনা গেল মুগ্ধের হুঙ্কার, মৌ থাকবে কে, তোর বাপ এসে। ফোপাতে থাকা মাহি এবারেও বেকুবের ন্যায় চোখ তুলল ওপরে। মুখ থাকবে বলতে? এদিকে তাকে অমন তাকিয়ে থাকতে দেখে মেজাজ চটল মুগ্ধের। ছেলেটা কেমন ক্ষিপ্র গতিতে এগিয়ে এসে কোনো রূপ বলা কওয়া ছাড়াই আচমকা চড় বসালো মেয়েটার গালে। যদিও বা এবারের চড় আগের মতো অত ঝাঁঝালো নয়, তবে সামান্য চড়েই তাল সামলাতে না পেরে মাহির গাল বেঁকে গেল। মেয়েটা ঠোঁট কামড়ে ফের ফোঁপাতে লাগলো। মুগ্ধ তখন এক হাঁটু বেড়ে বসলো মাহির সামনে। তৎক্ষণাৎ শক্ত চোয়ালে ব্ল্যাঙ্কেট উঠিয়ে মাহির মাথা অব্দি ঢেকে দিল আলগোছে। পরক্ষণে কেমন কাঠ কাঠ কণ্ঠে বলল, আমি না বলা অব্দি ভুলেও মাথা থেকে ব্ল্যাঙ্কেট নামলে মাথাটা কিন্তু চোখের পলকে শরীর থেকে আলাদা হয়ে যাবে, রিমেম্বার। এহেন ধমকিতে গা কেঁপে ওঠে মাহির। মেয়েটা আর সাহসও করেনি মাথা থেকে ব্ল্যাঙ্কেট নামানোর। মুগ্ধ এবার চুপচাপ উঠে দাঁড়ায়। খানিকটা হেঁটে গিয়ে গা এলিয়ে বসলো দিওয়ানে। দুহাত দুদিকে ছড়িয়ে গর্জন তুলে ডাকলো, থমাস। একটা ডাক, শুধুমাত্র একটা ডাক পেয়ে তড়িঘড়ি করে কক্ষের সামনে ভিড়িয়ে রাখা বিশালাকার দরজাটা খুলে ভিতরে ঢুকলো থমাস। বরাবরের ন্যায় মাথা নুইয়ে হালকা কুর্নিশ জানিয়ে কক্ষের মেঝেতে গোটা একটা মানুষ যেভাবে ব্ল্যাঙ্কেট পেঁচিয়ে বসে আছে সেদিকে একবারও দৃষ্টি ফেলেনি থমাস। বড্ড বাফাদার কিনা। দরজার কাছে ঠায় দাঁড়িয়ে মহাশয় বেশ নম্রস্বরে বলল, ইয়েস মনস্টার। মুগ্ধ তাকায়নি তার দিকে। গুরুগম্ভীর কণ্ঠে আদেশ ছুড়ে, গেট মাই ফুড। থমাস ওপর নিচ মাথা নাড়িয়ে তক্ষুনি চলে গেল। ফিরে এলেন প্রায় মিনিট 5 পর। হাতে ঠেলে ঠেলে আনছেন সার্ভিং রেক, যেথায় সাজানো হরেক রকম খাবার। থমাস সার্ভিং রেকটা ডিভানের সামনে অব্দি আনতেই মুগ্ধ হাত উঁচিয়ে থামতে বলল তাকে। পরক্ষণেই 2 আঙ্গুলের ইশারায় বোঝালো চলে যেতে। থমাস তাই করল। আবারও কুর্নিশ জানিয়ে চলে গেল। এরই মধ্যে আর একজন কমব্যাট চলে এলো মুগ্ধের পোষা পেটকে নিয়ে। মুগ্ধ আর দৃষ্টিতে দেখল তাকে। এবারেও নিঃশব্দে কমব্যাটকে বোঝায় চলে যেতে। তবে কমব্যাট মুগ্ধের পোষা পেটকে রেখে গেল কক্ষে, যা ধীরে ধীরে লেজ নাড়িয়ে নাড়িয়ে এসে থামলো ডিভানের সামনে, মুগ্ধর পায়ের কাছে। মুগ্ধ হাত উঁচিয়ে একটুখানি বুলিয়ে দিল পোষা প্রাণীর মাথায়। প্রাণীটা কেমন মাথা দোলাচ্ছে আনন্দে। মুগ্ধ নিজের এক হাত প্রাণীটার মাথার উপর রেখে রেখে শক্ত গলায় মাহিকে উদ্দেশ্য করে বলল, এদিকে আয়। মাহি দেখছে না কিছু। মাথার উপর অত মোটা একখানা ব্ল্যাঙ্কেট, ওর ফাঁক গলিয়ে থোড়ায় কিছু দেখা যাচ্ছে। মেয়েটা কেমন অসহায় কণ্ঠে মিনমিনিয়ে বলল, কোথায়? তোর জমের বাড়ি। এহেন প্রত্যুত্তরে মৌন রইল মাহি। কিয়ৎক্ষণ বাদে ফের শুনল মুগ্ধের কিরমির কণ্ঠ, মাথা থেকে ব্ল্যাঙ্কেট সরা। এতক্ষণে বোধহয় খানিকটা স্বস্তি পেল মাহি। তৎক্ষণাৎ মাথার উপর থেকে ব্ল্যাঙ্কেটটা সরাতেই যেই না সম্মুখে চোখ পড়ল, অমনি মেয়েটা কেমন আতঙ্কে চিৎকার করে উঠল, আল্লাহ গো, বাঘ! ভয়ার্ত মাহি তক্ষুনি দিন দুনিয়া ভুলে ছুটে গেল দরজার কাছে। কাঠের মোটা কারুকাজের দরজায় ইচ্ছা মতো হাত চাপড়াতে কাঁদতে কাঁদতে ওপাশের মানুষদের উদ্দেশ্যে বলল, প্লিজ দরজা খুলুন, এখানে বাঘ আছে, আমায় খেয়ে ফেলবে এটা, প্লিজ কেউ আছেন? কে শুনবে মাহির আর্তনাদ? দরজা যে একবারে বন্ধ। এতক্ষণ যারা শুনেও শুনল না তারা চিৎকারগুলো এখন তারা থোড়াই শুনবে। এদিকে মাহির এমন চেঁচামেচিতে মুগ্ধ বিরক্ত। পায়ের কাছে বসে থাকা বাঘের মাথায় আলতো করে হাত বুলিয়ে সে বলল, প্রাডা। মালিকের কণ্ঠধ্বনি কর্ণগহ্বরে পৌঁছতেই আনন্দে উৎফুল্ল হয়ে গর্জন তুলল প্রাডা। পুরো কক্ষে ছড়িয়ে গেল তার গর্জন। সেই ধ্বনিতে কলিজা কেঁপে ওঠে মাহির। মেয়েটা এবার হাউ মাউ করে কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে হেঁচকে তুলে বিড়বিড় করে, আম্মু, বাঘ! মুগ্ধ বাঁকা হাসলো মনে হচ্ছে। নিচের ঠোঁটটা হালকা বেঁকে গেল বাঁদিকে।
সে তৎক্ষণাৎ গলা উঁচিয়ে মাহিকে বলল, কাছে আয়। তড়িত দুধারে মাথা নাড়ায় মাহি। ভয়ে আঁটোসাঁটো হয়ে গেল কেমন। বাঘের সামনে ডাকছে এই লোকটা, তাকে না আবার বাঘের পেটে চালান করে দেয়। এদিকে মাহির অমন অবাধ্যতায় মুখাবয়ব শক্ত হয়ে গেল মুগ্ধর। সে কেমন আগুন চোখে তাকালো মেয়েটার দিকে, দাঁতে দাঁত চেপে ভয়ঙ্কর গর্জন তুলে আওড়ালো, ভুলেও আমার কথার অবদ্ধ হতে চাস না মেয়ে, না হলে অকালে প্রাণটা হারাবি। মাহি পড়ল এবার বিরাট দোটানায়। এক মুহূর্তে তার সামনে কেবল একটা নয়, শুধুমাত্র দুটো বাঘ, দুটোই সমান হিংস্র। মাহি আর ভেবে কুল কিনারা পেল না তেমন, তাই তো মনের মধ্যে একরাশ ভয় নিয়েও সে কেমন চোখ দুটো কুঁচকে কাঁপা কাঁপা বদনে হেঁটে চলে এলো মুগ্ধের সামনে। খানিকটা দূরত্বে এসে দাঁড়াতেই মুগ্ধ ক্রুর হেসে বলে ওঠে, নীল ডাউন। মাহি তাই করল, চুপচাপ মেঝেতে বসলো হাঁটু মোড়ে। মুগ্ধ তখন কোনরূপ কথাবার্তা ছাড়াই মেঝেতে বিছিয়ে রাখা মাহির হাতটার উপর পা দিয়ে চেপে ধরে বেশ সজোরে। মাহি ব্যথাতুর শব্দ তুললেও চোখ খুলেনি একবারও। খুললেই তো অক্ষিপটের সামনে দেখবে দুটো হিংস্র প্রাণীর মুখ। মুগ্ধ এবার প্রাণার ঘাড়ে হাত রেখে বলল, গো অ্যান্ড সিট বিসাইড হার। এবার যেন সত্যি সত্যি দেহ খাঁচা ছেড়ে উড়ে যাবে মাহির। বাঘটা কি তবে তার পাশে এসে বসবে, একদম পাশে? মাহির ভাবনার মাঝে সে টের পেল মাংসাশী প্রাণীটার মখমলের পোশামের পরশ। মেয়েটা তৎক্ষণাৎ ঘন ঘন নিঃশ্বাস ফেলল, কাঁদতে কাঁদতে অনুনয় করে বলল, ওকে আমার পাশ থেকে সরান, আমার খুব ভয় করছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। সার্ভিং রেক থেকেই ফর্কের আগায় খাবার তুলছে মুগ্ধ। ওসব খাবার বাড়াবাড়ির ঝামেলায় সে নেই, কোন রকম মুখে তুলতে পারলেই বোধহয় হলো। মাহির এহেন কথায় সে হাতের ডগায় ফর্কটা নাড়াতে নাড়াতে বলল, মেয়ে মানুষের জান আর কই মাছের প্রাণ দুটোই এক, বড্ড শক্ত, খুব তাড়াতাড়ি মরে না তারা, তুইও মরবি না। এহেন সঙ্গীন মুহূর্তে এরূপ গা জ্বালানো কথা বোধহয় এ লোকের মুখ দিয়ে বেরোনো সম্ভব। এদিকে মাহি সত্যিই মুখ হাঁ করে নিঃশ্বাস নিচ্ছে। অধিক ভয়ে তার সাফোকেশন শুরু হয়, এখনো হয়তো শুরু হয়ে গেল তা। ওদিকে মুগ্ধ ততক্ষণে নিজের পায়ের জোর বাড়ালো। মাহির হাতটা বুঝি থেতলেই ছাড়বে ছেলেটা। মাহির চিৎকারে বেশ সামান্য বাড়লেও মুগ্ধ বড্ড নাখোশ হলো এটুকুতে। সে কেমন গমগমে গলায় আদেশ ছুড়ল, আম হাংরি। যতক্ষণ না আমার খাওয়া শেষ হবে ঠিক ততক্ষণ তোরা দুজন চিৎকার করে যাবি। যদি ভুলেও আমার খাওয়ার মাঝপথে তোদের দুজনের মধ্যে কারোর চিৎকার থেমে যায়, তাহলে কিন্তু তার শেষ নিঃশ্বাসটা আমার হাতেই ত্যাগ হবে। সো ভুলেও আমার খাওয়ার মাঝপথে চিৎকার থামাবি না। আমি আবার কারো ভয়ার্থ চিৎকার না শুনলে খেতে পারি না। ভয়ার্থ মাহি ঢোক গিলল সামান্য। এ লোক তো কোনো সাধারণ মানুষ নয়, এ তো একজন সাইকো, আ ব্লাডি সাইকো মনস্টার, যে নাকি অন্যের ভয়ার্থ আর্তনাদ না শুনলে খেতে পারে না। কি আশ্চর্য, কি আশ্চর্য! মুগ্ধ এবার মুখগহ্বরে একটু টুকরো খাবার ঢুকালো। ঠিক তখনই সম্মুখের হিংস্র বাঘ তার হিংস্র গর্জন ধ্বনিতে গর্জে উঠল। সে গর্জন কানে যেতে রুহু কেঁপে ওঠে মাহির। মেয়েটাও ভয়ে একইভাবে চিৎকার করতে লাগলো। এদিকে তাদের এমন চিৎকার শুনে খাবার মুখে নিয়ে আয়েশ করে মুগ্ধ চিবোয়। মাথাটা হালকা দুলাতে লাগলো পরম আনন্দে। এ যেন মৃত্যুপুরীর এক ভয়ানক রাক্ষস, যে অন্যের চিৎকার কান্নায় আনন্দ পাচ্ছে, হাসছে, খাচ্ছে। প্যারাডাইসের বাদিকের বাগান হয়ে মাউন্টেনের আঁকাবাঁকা পথ দিয়ে নেমে আসছে সিদ্ধার্থ। একটুখানি সামনে এগোতেই বাঘের বিকট গর্জন ধ্বনি শুনতেই থেমে গেল তার পদযুগল। মাথা উঁচিয়ে তাকালো ওপারের অট্টালিকার দিকে। বুঝে গেল মনস্টারের কর্মকাণ্ড শুরু হয়েছে। আজও কি তার প্রাণা হাংরি তার মতোই? আজও কি তবে মনস্টার নিজের খাওয়া শেষ করে তার আদরের প্রাণাকে ট্রিট দেবে রমণীদের গরম মাংস? কাল হবে নতুন করে আর একটা ক্ষতবিক্ষত দেহ। সিদ্ধার্থ মাথা নয়, পায়ের গতি আবারও চলমান করে বিড়বিড়িয়ে বলে, ব্লাডি মনস্টার। অধীর রায়। শুনলেন উপন্যাস মির্জা সায়ান মৌথ। কেমন লাগলো প্রথম পর্ব? একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না।
উপন্যাসটির পরবর্তী পর্বগুলি শুনতে আমাদের চ্যানেল সারাস হুইসপারকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।